বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিঠি মৌ আর প্লুটোর ছবি তুলতে এগিয়ে আসে। আর মিঠিকে ছবি তুলতে আসতে দেখেই মৌ বলে, হ্যাঁ রে মিঠি, খুব ভালো করে ছবি তুলবি, পরে ছবিগুলো কিন্তু আমি তোর থেকে নেব, হ্যাঁ। এই বলে মৌ প্লুটোকে জড়িয়ে ধরে, বারবার প্লুটোর গায়ের উপরে ঢলে পড়তে থাকে। আর এইসব দৃশ্য দেখে মিঠি খুব অস্বস্তিতে পড়ে যায়। প্রশান্ত তখন রশ্মিকে বলে, কি হচ্ছেটা কি রশ্মি, তোমার মেয়েটাকে একটু তো শিক্ষা দিতেই পারতে, সকলের সামনে এমন আচরণ করছে, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মাটি দুই ফাঁক হয়ে যাক আর আমি ভেতরে ঢুকে যাই। অবশ্য আগেকার যুগ হলে তাই হতো। রশ্মি বলে, তুমি এইভাবে বলছো কেন? ও একটু সকলের সামনে প্লুটোর সাথে স্বাভাবিক হতে চেষ্টা করছে। প্রসন্ন বলে, এখানে না অনেক শিক্ষিত ভদ্রলোক আছে, সবাই তোমার মতন মন নিয়ে বসে নেই। অন্যদিকে দেখানো হয় মিঠি বলে, আমার ছবি তুলতে আসাটাই ভুল হয়েছে, আসলে আমার মা তো খুব ভালো ছবি তোলে, আমার জায়গায় মা এলেই খুব ভালো ছবি তুলতে পারতো। যাও না মা, তুমি গিয়ে খুব ভালো করে কয়েকটা ছবি তোলো। কমলিনী তখন মিঠিকে বলে, যথেষ্ট হয়েছে মা, অনেক ভালো ছবি তুলেছো তুমি, আর ছবি তোলার প্রয়োজন নেই। কমলিনী মিঠি দুজনের চোখে জল ছলছল করছে। মিঠির কষ্ট কমলিনী সেও অনুভব করতে পারছে। প্লুটোর বাবা তখন বলে, ঠিক আছে আমি তবে গেলাম। কথাটা শুনেই রশ্মি বলে, সে কি দাদা, আপনি খেয়ে যাবেন না? প্লুটোর বাবা বলেন, না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখন খাওয়ার সময় নেই। স্বতন্ত্র তখন তার দাদাকে বলে, কিন্তু দাদা তুমি দুপুরে কি খাবে? স্বতন্ত্রের দাদা বলে, আমি ক্যান্টিনে খেয়ে নেব। প্লুটোর বাবা ওখান থেকে চলে যায়। তখনই কুর্চি বলে, বৌদি আমরাও তো অনেক সময় হলেই এসেছি, তোমার সাথে দেখা করতে এসেছিলাম, এখন তো আমাদেরও যাওয়া উচিত। তাছাড়া রশ্মি বৌদি তো আর আমাদের জন্য খাবার দাবারের আয়োজন করেনি, তাই খেয়ে যাওয়ার কথাও নিশ্চয়ই বলবে না। রশ্মি বলে, সে কি, অনেক খাবারের আয়োজন করা হয়েছে, তোমরা খেয়ে যাও। কুর্চি বলে, কেন, আমরা বাড়তি খাবার কেন খাবো? তুমি তো আমাদের জন্য আমাদের কথা ভেবে কিছু আয়োজন করনি। এরপরেই কুর্চি কমলিনীকে বলে, বৌদি তুমি তো ওই বাড়িতে গেলেই পারো, এ বাড়িতে থাকতে হবে না, চলো তো চলো। এমনিতেও তোমাকে ছাড়া 2 দিন থেকেছি, আর ভালো লাগছে না, তোমাকে ছাড়া ওই বাড়িতে এক মুহূর্ত থাকতে ভালো লাগে না। কমলিনীর বাবা বলেন, সে কি, ও তো কটা দিন এ বাড়িতে থাকবে বলে এসেছিল। প্রসন্ন বলে, হ্যাঁ কুর্চি, আমরা ভেবেছিলাম বুড়িকে কটা দিন এ বাড়িতে রেখে দেব। কমলিনীর বাবা বলে, তাছাড়া কমলিনীর মাও অসুস্থ। কুর্চি বলে, প্রয়োজন পড়লে বৌদিভাই না হয় কাল এসে দেখে যাবে। তাছাড়া এখন তার বৌদিভাইকে ওই বাড়ি থেকে বের হতে বাধা দেওয়ার কেউ নেই। মা তো নিশ্চয়ই আর বৌদিভাইকে বাধা দেওয়ার অধিকার রাখে না, তাই বৌদিভাইয়ের যখন ইচ্ছা হবে বৌদিভাই আসতে পারবে। স্বতন্ত্র তখন কুর্চিকে বলে, কিন্তু কুর্চি তোমাকে তো বুঝতে হবে, ওই বাড়ির পরিস্থিতি তো এখন ভালো নয়, ওখানে গিয়ে তোমার বৌদি কোথায় থাকবে বলো? তাছাড়া দোতলার কাজ শুরু হবে কাল থেকে, আমি চেয়েছিলাম কাজ শেষ হলে তারপরে না হয় কমলিনী ওখানে যাবে। কমলিনী তখন স্বতন্ত্রকে বলে, আমার জন্য কোনো কাজ করিও না, তোমার বাড়ি, তোমার যদি ইচ্ছে করে তুমি নিজের জন্য করিও। অনন্যা তখন কমলিনীকে বলে, নতুন যদি এই বাড়ির কোনো কাজ করে তো সেটা তোমার জন্যই করবে, এতটুকু বুঝতে পারছো না? নতুন তার ওই বাড়িতে থাকে না। কমলিনী বলে, হ্যাঁ ওই বাড়িতে ও থাকে না, কিন্তু এই বাড়িটা তো ওরই, তাই আমি স্বতন্ত্রকে বললাম তার যদি কাজ করার হয় তো নিজের জন্যই করবে। অনন্যা বলে, স্বতন্ত্র, তুমি আবার ওকে স্বতন্ত্র বলে ডাকছো নাকি? কমলিনী বলে, যেই সম্পর্ক ধরে ডাকতাম নতুন ঠাকুরপো, সেই সম্পর্কটা তো আর নেই, তবু যদি বারবার নতুন ঠাকুরপো বলে ডাকি তো আমার ততবারই মনে হবে চন্দ্রোদয় মুখার্জির স্ত্রী ছিলাম আমি। কমলিনী বলে, চন্দ্রোদয় মুখার্জির সাথে জড়িয়ে আছে এই সব কিছু আমি মুছে ফেলতে চাই। তখনই কমলিনীর বৌদি বলে, কিছু মনে করো না বুড়ি, তোমার এই সন্তান, ওরা তো চন্দ্রবাবুরই দান, তাই না? তো তুমি এদেরকেও ভুলে যাবে? কমলিনী বলে, না কখনো নয়, সেটা সম্ভব নয়। 10 মাস 10 দিন আমি ওদেরকে আমার গর্ভে ধারণ করেছি, লালন পালন করে বড় করে তুলেছি, তাই এই তুলনা যে ওদের সাথে যায় না সেটা তুমিও জানো। তুমি শুধু শুধু আমাকে কথা শোনাবে, অপমান করবে বলে কথাটা বললি, কিন্তু একটা কথা মনে রেখো বৌদি, এই তুলনা এই বিষয়টার সাথে যায় না। কুর্চি বলে, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার নাও তো, চলো জামা কাপড় গুছিয়ে নাও। প্রসূন বলে, কিন্তু বুড়িকে তো কটা দিন এ বাড়িতে রাখতে চেয়েছিলাম, আর ওই বাড়ির অবস্থা তো তেমন ভালো নয়। কুর্চি বলে, হ্যাঁ মানছি ওই বাড়ির অবস্থা তো ভালো নয়, কিন্তু এই বাড়িতেও যে বৌদিভাই খুব ভালো আছে তাও তো নয়। এ বলে কুর্চি রশ্মির দিকে তাকায়। এরপরে কুর্চি বলে, যতই হোক ওটা বৌদির নিজের বাড়ি, তাই ওই বাড়িতেই থাকবে। অনন্যা বলে, নিজের বাড়ি? তখনই কুর্চি বলে, হ্যাঁ নিজেরই বাড়ি, যে বাড়িটা কিনেছে সেই বোধটা তৈরি করেছে, তাই ওটা বৌদির নিজেরই বাড়ি। কি বৌদি, তুমি ওটাকে নিজের বাড়ি ভাবো না? তখনই স্বতন্ত্র অনন্যাকে বলে,
টাকা পয়সা দিয়ে বাড়ি কিনলে সেই বাড়িটা নিজের হয়ে যায় না। ওই বাড়িতে যে থাকে, যে বাড়ির প্রত্যেকটা জিনিস সাজায়, নিজের মতন করে গুছিয়ে নেয়, বাড়ির প্রত্যেকের যত্ন করে খেয়াল রাখে, বাড়িটা তারই। কথাটা শুনে অনন্যার মুখ পুরো চুপসে যায়। এদিকে দেখানো হয় কমলিনীর বাড়িতে চায়ের আসর বসেছে, সবাই হি হি হাহা গল্প করছে আর চা খাচ্ছে। তখনই কমলিনী এলে সোহিনী গিয়ে দরজা খোলে। সোহিনীকে দেখে কমলিনীর খানিকটা অস্বস্তি বোধ হয়। আসলে এই সব কিছুই নতুন নতুন হচ্ছে তো, তাই মেনে নিতে সইয়ে নিতে খানিকটা তো সময় লাগবেই। এরপরে কমলিনীরা বাড়িতে ঢুকতেই কমলিনীর শাশুড়ি চায়ে চুমুক দিয়ে বলে, ও কি বৌমা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? বললে যে কটা দিন বাড়িতে থাকবে, তো বাপের বাড়িতে বুঝে তোমাকে রাখলো না? লক্ষ্মীর কথা শুনেই কুর্চি তেড়ে আসে। কুর্চি বলে, কেন গো, তোমাদের এত কিসের সমস্যা? বৌদি তার নিজের বাড়িতে ফিরে এসেছে, তাতে তোমাদের এত কিসের প্রবলেম? হ্যাঁ, তোমরা তোমাদের মতন থাকো না, কেন বৌদিকে বারবার উত্ত্যক্ত করছো? তখনই কমলিনী বলে, একদম তাই, আমি আমার বাড়িতে এসেছি, এটা নিয়ে আপনাদের কারোর কথা তো শুনবো না। কমলিনীর শাশুড়ি বলে, তোমার বাড়ি? বাড়িটা তো নতুন তোমাকে দিয়েছে, আর কেন দিয়েছে সেটাও বুঝতে পেরেছি। ও তো ছিল আমার ছেলের বন্ধু, যার মাথাটা মুড়িয়ে নিয়েছ। তখনই কমলিনী বলে, তার আগে তো বাড়িটা আপনাকেও দিয়েছিল মা, তো আপনিও নিশ্চয়ই সেই উদ্দেশ্যেই নিয়েছিলেন। কমলিনীর শাশুড়ি বলে, একদম এসব কথা বলবে না, আমি যদি সেই উদ্দেশ্যেই নিতাম তো বাড়ি পরে ফিরিয়ে দিতাম না। কমলিনী বলে, সে তো আপনি খুব ভালো তাই, কিন্তু আমি তো আপনার মতন ভালো নই, আমি তো অত্যন্ত খারাপ। চন্দ্র তখন বলে, তুমি আমাদের বাড়ি থেকে কিভাবে উৎখাত করো সেটা আমিও দেখতে চাই। কমলিনী বলে, কেন, তোমাদের বাড়ি থেকে তাড়াতে হবে কেন? তোমাদের যদি লজ্জা থাকে 6 মাসের মধ্যে নিজেরাই বাড়ি ঠিক করে এখান থেকে চলে যাবে। তখনই বুবলাই উঠে দাঁড়ায়। বুবলাই বলে, অনেক হয়েছে মা, এইবার প্লিজ থামো, আমি আর নিতে পারছি না। কমলিনী বললে, কি নিতে পারছো না তুমি? না না, আমি আমার বাড়িতে ফিরে এসেছি, সেটা কি তুমি নিতে পারছো না? তাহলে একটা কাজ করো, তুমি বরং অন্য বাড়ি দেখে এখান থেকে চলে যাও। তখনই বর্ষা উঠে বলে, মামুনি, তুমি বারবার কেন বুবলাইকে এই কথা শোনাও বলো তো? না মানে, তুমি তো জানো তোমার ছেলের চাকরি নেই, এ অবস্থায় কোথায় যাবে? আর আঙ্কেলেরও তো চাকরি নেই, তুমি কি বারবার ওকে কথা শোনানোর জন্য এই কথাগুলো বলো? তখনই মিঠি বলে, যখনই বাড়িতে আসি শুধু অশান্তি আর অশান্তি, এত অশান্তি না ভালো লাগে না। একটা কথা মনে রেখো, এইসব কিছু করে আমাদের বাড়ি থেকে তাড়ানো যাবে না। কমলিনী বলে, তুমি এইসবের মধ্যে কথা বলো না মিঠি, এইসব কিছুতে তোমাকে ঢুকতে হবে না। কুর্চি বলে, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। তখনই সোহিনী বলে, তোমার কেন লজ্জা হচ্ছে কুর্চিদি? তুমি তো খুব ভালো বেতনের চাকরি করো, তাই আমি বলছি কি, তুমি বরং তোমার বৌদির সাথে ওপরে না থেকে নিচে আমাদের সাথে তো থাকতে পারো। যতই হোক মায়ের পেনশনের টাকা অল্প, তোমার দাদারও তো কাজ নেই। তখনই মিঠি বলে, বাবা, আমাদের হয়ে গেল? এই তো কদিন আগে তোমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল, যে না মায়ের সাথে ডিভোর্স হয়েছে, অমনি তুমি সবটা আমাদের বলে ফেললে। তখনই বুবলাই বলে, শোন মিঠি, পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই হয়। মিঠি বলে, পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছু হয় বলতে তুই কী বলতে চাইছিস? যেহেতু মায়ের সাথে বাবার ডিভোর্সটা হয়ে গেছে, তাই এখন সোহিনী আন্টি বাবার সাথে খুল্লম খুল্লো সংসার করবে? তখনই চন্দ্র শার্ট আপ বলে উঠে দাঁড়ায়। চন্দ্র বলে, মা তো কোনো শিক্ষাই দিতে পারেনি দেখছি। মিঠি বলে, বাবা, তোমার গলার জোড়া দেখি বেড়ে গেছে। এতদিন তো খুবই নরম সরম হয়ে কথা বলতে, আর এখন দেখি চিৎকার করে কথা বলছো। সোহিনী বলে, মিঠি, তুমি তো কি বাবার সাথে ঠিক করে কথা বলতেও জানো না? মিঠি বলে, না, জানি না, এতদিন বাবাকে পাইনি তো, কোনো কালেই বাবাকে তো পাইনি, তাই বাবার সাথে কি করে ব্যবহার করতে হয় সেটাও জানি না গো। আর তাছাড়া এতদিন যাকে আমি বাবা হিসেবে জেনে এসেছি, বাবা হিসেবে ভাবতে চাই, তার সাথে কিন্তু আমি ঠিক ভালো ব্যবহারই করি, আর সেও আমার ব্যবহারে খুবই সন্তুষ্ট। বুবলাই বলে, মিঠি, তোরা কি চাইছিস বলতো? মিঠি বলে, শান্তি চাইছি, শান্তি। এই বাড়িটা যেহেতু মায়ের, তাই এই বাড়ি থেকে মাকে কিছুতেই তাড়ানো যাবে না। কুর্চি বলে, সত্যি বাড়ির পরিবেশটা কেমন নষ্ট হয়ে গেছে, আর এই সব কিছুর জন্য দায়ী আমার মা। আমার মায়ের জন্য এত সব কিছু হচ্ছে। তখনই লক্ষ্মী বলে, শোন, ভুলে যাস না আমি তোকে এই বাড়িতে এনেছিলাম, তোর বর তো তোর দিকে ফিরেও তাকায় না। তখনই চন্দ্র বলে, তাই না তাই, যা কিছু বুঝলাম, অয়নদীপদা খুবই ভালো মানুষ, আর সে তুলনায় তুই মানিয়ে নিতে পারিসনি, তাই তো আজ তোকে এখানে পড়ে থাকতে হয়। তখনই কুর্চি বলে, শোন দাদা ভাই, এই বাড়িটা তোরও না আর তোর মায়েরও না, এই বাড়িটা যার, সে আমাকে থাকতে দিয়েছে, তাই আমি এই বাড়িতে আছি। কমলিনী তার শাশুড়িকে বলে, শুনুন মা, একটা কথা কান খুলে শুনে রাখুন, এই বাড়িটা আমার, তাই এই বাড়িতে আমি থাকবো, তাই আমার কোনো ব্যাপারে আপনারা মাথা ঘামাবেন না। আর দ্বিতীয়ত, আমার কাছ থেকে আপনি আর কোনো কিছুই আশা করবেন না, এমনকি এক কাপ চাও নয়। আপনার বৌমা এসেছে, নতুন বৌমা, তাকে বুঝিয়ে সুঝিয়ে নিন, আপনি কি খেতে ভালোবাসেন, কি করতে ভালোবাসেন, তার সাথেই এইসব কিছু নিয়ে কথা বলুন, অযথা আমার পিছনে পড়ে থাকবেন না।
সোহিনী বলে, বারে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি মানে এই নয় যে বাড়ির সব কাজ আমি করব। কমলিনী বলে, সেটা তোমাদের পারিবারিক বিষয়, সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। তোমাদের পরিবারে কম বয়সী বউ আছে, তুমি আছো, তোমরা থাকতে নিশ্চয়ই তোমাদের শাশুড়ি মাকে দিয়ে কাজ করাবে না। অবশ্য কাজ করালেও করাবে, সেটা তোমার বিষয়। কিন্তু মা, যেটা বললাম, আমার কাছ থেকে এক কাপ চাও আশা করবেন না। এরপরেই কুর্চি কমলিনীকে বলে, বৌদিভাই চলো এখান থেকে। কমলিনী মিঠিকে বলে, মিঠি আমার ঘরে এসো, তোমার সাথে কিছু কথা আছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।